নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 8টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সকালবেলা খবরে দেখেছিলাম আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পিছু জ্বালানির দাম, অপরিশোধিত জ্বালানির দাম $100 ছাড়িয়ে গেছে। আজকে এই ভিডিও করতে বসার ইমিডিয়েটলি আগে দেখতে পাচ্ছি 100 নয় 115 পৌঁছে গেছে। এখন আমাদের মিডিয়ারা এই ধর্মতলার সার্কাস নিয়ে খুব ব্যস্ত। একটা পুরোপুরি ফ্লপ শো। পথচারীরা চলে যাচ্ছে, কেউ কানেও দিচ্ছে না এখানকার বক্তারা কি বলছে না বলছে। কিন্তু আমাদের মিডিয়া যতবার তিনি উঠছেন ততবার ক্যামেরা প্যান করে করে যত রকম আবোল তাবোল কথা বলা যায় সেগুলোকে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে তাদের কানের ভিতরে একটা কি বলবো শব্দ দূষণ তৈরি করে চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। আরে বাপু, কেন চালাচ্ছি সব আমরা জানি, কিন্তু এরপরে তো তোর বউ তোকে বলবে যে আরে আগে উনুন নিয়ে এসো, মাটির উনুন, আর দেখো কোথায় কয়লার সংস্থান করা যায়। তখন কি করবেন আপনারা? প্রায় সেই রকমই অবস্থার দিকে ভারতবর্ষ এগোচ্ছে। ভারতবর্ষ নয়, এই পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি করে যাদের দেশ চলে তারা প্রত্যেকেই একেবারে আতঙ্কে শিহরিত হয়ে গেছে। মাত্র 7 দিনের লড়াইয়েই এই অবস্থা। যদি আরও 7 দিন এই লড়াই চলে তাহলে 115টা কোথায় গিয়ে পৌঁছবে সেটা ভগবানই জানেন। দেখুন, ইসরায়েল যেভাবে একেবারে কি বলবো হিটলারই সুলভ আচরণ করছে এই রানীদের উপর, এবং তার বিরুদ্ধে গোটা বিশ্ব নীরব হয়ে আছে, আমরাও আছি। কি আমাদের স্বার্থ? কেন যে আমাদের এত ইসরায়েল প্রীতি, এত বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দোস্তির কারণ, এসব আমি কিছু তার মধ্যে যাচ্ছি না। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, একটা ঐতিহাসিক সুযোগ পেয়ে প্রথমে গাজাকে লেভেল আপ করে দিয়েছে, তারপর ওয়েস্ট ব্যাংক দখল করার পথে, তারপর তারা এবার লেবাননের ঢুকে বেইরুট শহরটাকে ওই রকম একটা ওই সুন্দর ঐতিহাসিক শহরকেও ফ্ল্যাটেন করে দেবে, আর ইরানে গিয়ে প্রত্যেকটা প্রদেশের রাজধানীতে বোমা তো মারছেই দিবারাত্র। গতকাল পরশু রাতে যেটা করেছে সেটা যদি যুদ্ধাপরাধ না হয় তাহলে কোনটা যুদ্ধাপরাধ আমি ঠিক বলতেই পারবো না। আকাশপথে গিয়ে 4টে বোমা ফেলার মধ্যে বিরাট বাহাদুরি আছে, এটা ইসরায়েল আর আমেরিকা ছাড়া কেউ দেখাতে পারছে না। অথচ যেখানে দেখাতে পারলে বুঝতাম মাইকা লাল, সেই হরমুজ প্রণালীতে কিন্তু এখনো পর্যন্ত এই এত বড় বড় নৌবহর পাঠাচ্ছে, এত নাকি গ্রাউন্ড ফোর্স ঢুকে গাজাকে শেষ করে দিল, এখন লেবাননে ঢুকেছে। কই 2-4 পিসকে পাঠান না হরমুজ প্রণালীর কাছে, দেখতে পাবেন কত ধানে কত চাল। আর এই যে তৈল শোধনাগারে এইভাবে বোমা ফেলার ফলে গোটা তেহরান শহর একটা তেলে কালো ধোঁয়ার মধ্যে প্রায় 12 থেকে 18 ঘন্টা দমবন্ধ অবস্থায় বাস করতে বাধ্য হচ্ছে। এটা কি আমাদের ঠিক এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে লিগ অফ নেশনস উঠে গেছিল, কেননা লিগ অফ নেশনস একটা সম্পূর্ণ ঠুটো জগন্নাথে পরিণত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। আজকে রাষ্ট্রপুঞ্জ থাকার আদৌ কোনো মানে আছে বলে মনে হয় না। তবু সেখানে ওই নিয়ম করে আবার অধিবেশন হবে, সিকিউরিটি কাউন্সিল হবে, তার মিটিং হবে, সেই কাউন্সিলের মেম্বার কারা হবে, স্থায়ী হবে না অস্থায়ী হবে। আরে বাবা, যে ইনস্টিটিউশনটাই হ্যাজ লস্ট ইটস এফিকেসি এবং একটা কমপ্লিটলি জোকের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে,
সেখানে সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যকে অস্থায়ীকে, এই বিতর্কগুলোকে একেবারেই অর্বাচীন মনে হয় নাকি? গতকাল তেহরানের আকাশে এই ধরনের কালো ধোঁয়া দেখার পরে আমেরিকা একটু হলেও তাদের মনে হচ্ছে তারা বুঝতে পারছে যে খেলাটা খুব বেশি রকম হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন হিপোক্রেসি অফ আমেরিকা, তারা এখন বলছে আমরা তো তৈল শোধনাগারে বোমা ফেলেনি, বোমা ফেলেছে ইসরায়েল। ইসরায়েলের ক্ষমতা হতো একক শক্তিতে এইভাবে ইরানের উপর লাগাতার বোমা বর্ষণ করে যেতে অহোরাত্র, যদি না সুরিশ সাক্ষী মাতালের মতো আমেরিকা তাদের সঙ্গে থাকতো। আর প্রত্যেকবারেই এরা কোনো না কোনো অছিলা বার করবে। জুন মাসের আগে যদি বা পরমাণু ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটা অছিলা ছিল, এবার সেসবও কিছু ছিল না। গোটা জিনিসটা ইজ এ কোল্ড ক্যালকুলেটেড মার্ডার অফ এ নেশন। এর বাইরে কোনো ভাষায় এই যুদ্ধকে বর্ণনা করা যায় না। এখন ইসরায়েল মনে করেছে প্যালেস্টাইন আর লেবানন আর ইরান একই বস্তু, তা যে নয় সেটা ইরান কিন্তু দেখিয়ে দিচ্ছে। 7 দিন চলে গেছে, আমাদের ওই আরেকটা মরকট কি বলবো চূড়মণি হোয়াইট হাউসে বসে আছেন, তিনি রোজ একটু একটু করে গোলপোস্ট বদলাচ্ছেন। প্রথমে বলেছিলেন যে এই আমরা মারব আর কালকেই ওই রেজিমের পতন হয়ে যাবে, আর সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন ইয়োর টাইম হ্যাজ কাম, প্লিজ সিজ দ্য মোমেন্ট অ্যান্ড ওভারথ্রো দ্য গভর্নমেন্ট। যেন ইরানের মানুষ ডোনাল্ড ট্রাম্পের বাড়ির চাকর, সেটাও হলো না। তারপরে বলেছিলেন যে ইরানে কিছুতেই আমরা খোমেনির ছেলে মোস্তফাকে সর্বোচ্চ নেতা হতে দেব না, সেটাও হয়ে গেল। ইসরায়েল বলে রেখেছে যেই হোক না কেন তাকে আমরা নিকেশ করে দেব। আগের দিনও বলেছি, আজকেও বলেছি, এটা কোনো সুস্থ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে না। হু হ্যাজ গিভেন বেঞ্জামিন নেতানিয়াহু দ্য রাইট টু ডিক্লেয়ার যে আমি গিয়ে নিকেশ করে দেব? আমার 4টে আমেরিকার দেওয়া অত্যাধুনিক বিমান আছে বলে, আর কিছু একেবারে কখনো শেষ হয় না এই ধরনের অস্ত্রাগার আছে বলে? সব কিছুর তো একটা সীমা আছে, কোন বিন্দুতে গিয়ে এটা শেষ হবে। এবং অচিরেই যদি শেষ না হয় তাহলে কিন্তু গোটা বিশ্বের কপালে চরম দুঃখ আছে। ইরানের রেভলিউশনারি গার্ড তেহরানের আকাশে ওই তেল মিশ্রিত কালো ধোঁয়া দেখে বলে দিয়েছে যে এবার তারা কিন্তু গালফের কান্ট্রিগুলোতে যেখানে যেখানে তৈল শোধনাগার আছে সেখানে বোমা বর্ষণ করবে, অথবা ড্রোন দিয়ে আক্রমণ করবে, অথবা যে শাস্তি তাদের পেতে হচ্ছে এই গালফের কান্ট্রিগুলোকেও সেই শাস্তিই পেতে হবে। এবং গালফের কান্ট্রিগুলোকে তারা আহ্বান জানিয়েছে আপনারা যদি সম্মিলিতভাবে ইরানের উপর এই ধরনের পাশবিক এবং বর্বরোচিত আক্রমণ বন্ধ না করেন তাহলে মনে রাখবেন আমরাও পাল্টা দিতে পারি। তার চেয়েও বড় কথা, যদি চান আর 4-5 দিনের মধ্যে প্রতি ব্যারেলের দাম $200 উপরে পৌঁছে গেল, তাহলে আপনারা যা ইচ্ছে তাই করুন। তার মানেটা কি? এই গোটা কাহিনীর মানে হলো 8ম দিনে পড়েছে আজকে যুদ্ধ, কমপ্লিটলি অ্যাসিমেট্রিক্যাল একটা ওয়ারফেয়ার। একজনের একটি পক্ষের শক্তি সামর্থ্যের সাথে আরেকজনের কোনো মিলই নেই, কোথাও নেই। একমাত্র গ্রাউন্ড ফোর্স যদি যায়, সে আমেরিকান হোক আর ইসরায়েল হোক,
তখন তারা টেট্টি পাবে কত ধানে কত চাল। কিন্তু একবার যদি ভিয়েতনামের শিক্ষা নিয়ে নিয়েছে তো আমেরিকা, একবার যদি কিলো কিলো বডি ব্যাগ প্লেনে করে আমেরিকায় পৌঁছতে শুরু করে, তাহলে ট্রাম্প জানেন যে তারও আর বেশি দিন হোয়াইট হাউসে থাকা হবে না। অতএব নিজেদেরকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে যতটুকু করা যায় সেই মাস্তানিটুকু করে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তার ফল কি হলো? ফল যেটা আমি বলছি, প্রথমে আমাদের উপরে কি প্রভাব পড়লো সেটা দেখা যাক। $115 যদি দাম হয়ে যায়, তারপরে ভারতবর্ষে তো এখন ত্রাহি মধুসূদন অবস্থা হওয়ার অপেক্ষা। এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে, এটা হচ্ছে কেন প্রথমে বোঝা দরকার। এটা হচ্ছে প্রধানত সেই আতঙ্ক থেকে, যে আতঙ্ক থেকে মানুষের মনে হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে অয়েল প্রোডাকশন এবং সাপ্লাই, যার একটা সবচেয়ে বড় ভরকেন্দ্র হলো পশ্চিম এশিয়া এবং ইরান, এই দুটোই যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে আর যদি স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে শিপিং এইভাবে বন্ধ থাকে, তাহলে তো সর্বনাশ। এবং সেই ভয়টাই এখন পেট্রোলের আন্তর্জাতিক বাজারকে রোজ, এখন তো বলছি রোজও নয়, সকাল বিকেল পেট্রোলে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে যাচ্ছেন। দেখুন, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একা ভারত হচ্ছে তা নয়। পৃথিবীর যেসব দেশ এই মিডল ইস্টার্ন অয়েলের উপর অনেকখানি নির্ভর করে, তাদের হচ্ছে। একদিকে তো ভারতবর্ষ আমেরিকার সঙ্গে একটা ট্রেড ডিল করবে বলে রাশিয়ান ক্রুড আনা কমিয়ে দিয়েছিল। কতটা করুণ অবস্থা হয়েছে আমাদের দেখুন, যে মার্কিন প্রশাসনের এক কর্তাকে বলতে হচ্ছে যে না, এই পরিস্থিতিতে আমরা 30 দিনের জন্য ছাড় দিয়েছি ভারতকে, তারা এখন এই সময়টুকুতে রাশিয়া থেকে তেল কিনতেও পারে। কি বলবো বলুন তো? সে যাই হোক, আমি এর মধ্যে যাচ্ছি না। দ্য মিলিটারি অপারেশনস ইন ইরান, এরা এমন জিনিস করেছে, এই পরিস্থিতিতে আমাকে যদি বলেন 5টা বিষয় আমাদের মনে রাখা দরকার। একটা হচ্ছে ভীতির কারণে হঠাৎ করে এই দাম বৃদ্ধি, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যেভাবে ইরান এবং ইসরায়েল একতরফাভাবে ইরানের সামরিক ঘাঁটি, এমনকি তৈল শোধনাগারের উপরেও আক্রমণ চালাচ্ছে, তাতে ওভারঅল যে ব্রডার রিজিনাল ইনস্টেবিলিটি, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করেছেন, যদি তেলের দাম এইভাবে চচ্চর করে বাড়তে থাকে, তাহলে তার অর্থনৈতিক প্রভাব যে কতটা মারাত্মক হবে, সেটা বিশেষ করে ভারতের মতো দেশের পক্ষে সেটা এই মুহূর্তে কেউ ক্যালকুলেটই করতে পারছে না। নেক্সট পয়েন্ট, যদি এই স্ট্রেট অফ হরমুজ কোনোভাবে খুলে দেওয়া না যায়, তাহলে এই শিপিং ফার্ম যারা, তারাও তো আর ব্যবসা বাণিজ্য করা বন্ধ করে দেবে। এবং ন্যাচারালি এই ঝুঁকির মধ্যে কোন শিপিং কোম্পানির মাথায় কটা আছে, ঘাড়ে কটা মাথা আছে যে তারা এই ঝুঁকি নিয়ে ওই প্রণালী পারাপার করবেন? এরপরে ধরুন, তেলের দাম বাড়ার মানে কি? তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুর দাম বেড়ে যায়। সব মিলিয়ে যে ইনফ্লেশনারি প্রেশার তৈরি হবে গোটা বিশ্ব জুড়ে,
তাতে বিভিন্ন দেশে এই ধাক্কা সামলে ফের অর্থনীতিকে ঠিক পথে আনতে কাল ঘাম ছুটে যাবে। এর ফলে দেখুন, আজকের পৃথিবীতে এই যে এনার্জি বলুন, আরও অনেক জিনিস বলুন, সব কিছুই হচ্ছে ইন্টারকানেক্টেড। অর্থাৎ এক জায়গায় যদি ঝামেলা হয় তাহলে তার স্পাইরালিং এফেক্ট আরও 10টা জায়গায় গিয়ে পড়ে। এখন মুদ্রাস্ফীতি যদি বাড়ে তাতে, এবং যদি ভারতকে প্রচুর টাকা আরও বেশি করে গুনতে হয়, তাহলে আমাদের উপর ট্যাক্স বাড়বে। ইতিমধ্যেই গ্যাসের দাম বেড়েছে 60 টাকা, এবার সেটা 200 টাকাও বাড়তে পারে। তারপরে যদি তেলের যোগানের ঘাটতি হওয়া শুরু করে, পেট্রোলের দাম বাড়বে। পেট্রোলের দাম বাড়া এবং ডিজেলের দাম বাড়া, সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বাড়া, এর মানে কি সেটা আপনারা সকলেই জানেন। সুতরাং এর একটা চেইন এফেক্ট আছে, যেটা ওভারঅল ইকোনমিকে প্রায় ডিস্টেবিলাইজ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এখন এই যে গ্লোবাল ডাইনামিক্স, জিওপলিটিক্যাল ডাইনামিক্সই বলবো, সেটা যদি ইমিডিয়েটলি, ইফ দিস ওয়ার ডাজন্ট স্টপ, দ্য ওয়ার্স্ট সাফারার উইল বি কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। কেননা আমরা আমাদের প্রয়োজনীয় তেলের মধ্যে সামান্যই নিজেদের দেশে উৎপন্ন করি, বেশিরভাগটাই আমাদের নিয়ে আসতে হয়, সিংহভাগ আনতে হয় বিদেশ থেকে। রাশিয়া আমাদের একটা ফ্ল্যাটারিং রেটে দিচ্ছিল বলে আমরা রাশিয়া থেকে নিচ্ছিলাম। আমেরিকার গোঁসা হলো, তারা আরেকটা গল্প ফাঁদলো যে আমাদের টাকায় নাকি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। এবং এই যে ইরানের সঙ্গে ইরানের এই পরিস্থিতি, তাতে চীনও কিন্তু খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, চীন অনেক বিত্তশালী দেশ, যে যাই বলুক আর তাই বলুক, অর্থের প্রশ্নে, প্রগতির প্রশ্নে চীন আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। ফলে চীনের কাছে যে তেল মজুত আছে, সেই মজুদ তেল দিয়েই তারা বছরখানেক চালিয়ে দেবে। কিন্তু ইরানের কাছে সেটা একেবারে আত্মঘাতী। তার কারণ ইরান গোটা পৃথিবীর মধ্যে মাত্র 4% তেল উৎপন্ন করে। সেটা বড় কথা নয়, যতটা করে তার বেশিরভাগটাই তারা রফতানি করে চীনে। অর্থাৎ চায়না ইজ দেয়ার নাম্বার 1 বায়ার। আর পরিস্থিতি, একটা যুদ্ধ পরিস্থিতি কখন কোথায় গিয়ে কি বাঁক নেয় সেটা তো কেউ বলতে পারে না। আর এই যে তেলের দামের অকস্মাৎ চচ্চর করে বৃদ্ধি পাওয়া, এর ফলে এমনিতেই ধুঁকতে থাকা ভারতীয় টাকা আবার সেই আন্তর্জাতিক মুদ্রার বাজারে লজ্জাজনকভাবে আজকে একেবারে তাতে ধস নেমেছে। একটু আগে দেখছিলাম যে রুপি ভিসাভি ডলার ডেপ্রিসিয়েট করেছে 46 পয়সা আজকে সকালবেলা, যে আর্লি ট্রেড তাতে। এখন এটাকে বলা হচ্ছে অল টাইম লো। একটা ডলারের বিনিময়ে সম্ভবত এখন আপনি 93, 94, 95 টাকা পেয়ে যেতে পারেন। ব্রেন্ট ক্রুড, যেটা গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক, তাতে তারা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে, বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ফরেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা ভারতবর্ষের শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল, তাদের মধ্যে কেউ কেউ এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। সেই তুলে নিয়ে যাওয়া টাকার পরিমাণ আজকের ডেট অবধি 21,000 কোটি টাকা। এবং যখন কোনো বড় ইনভেস্টর টাকা শেয়ার মার্কেট থেকে তুলতে শুরু করে, তখন বাজারের উপর তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় এবং একটা অ্যাংজাইটি তৈরি করে
সেই অ্যাংজাইটি কিন্তু আমাদের যে অর্থনৈতিক স্থিতাবস্থা তাকে প্রভাবিত করতে বাধ্য। এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ ব্যাপারে এখনও কিছু বলেনি। আমরা ধরে নিতেই পারি যে রিজার্ভ ব্যাঙ্ক অচিরেই ইন্টারভিন করবে যাতে ভারতীয় মুদ্রাকে স্টেবিলাইজ করা যায়। কিন্তু এই ভলাটিলিটি যদি ম্যানেজ করতে হয় তাহলে কিন্তু সেটা রিজার্ভ ব্যাঙ্ক যতই ইন্টারভিন করুন না কেন সব কিছুরই তো একটা সীমা থাকে। এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তেলের দাম যদি এইভাবে বাড়ে তাহলে আজকে ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের যে নিরাপদ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে তার একটা উল্লেখযোগ্য অংশ অপ্রত্যাশিতভাবে তেল কিনতেই ব্যয় হয়ে যাবে। সুতরাং এই যে টাকার অবনমন, এবং টাকার অবনমন মানে কি? আমদানির খরচ বেড়ে যাওয়া, ইনফ্লেশনের প্রেশার তৈরি হওয়া, এবং যারা পলিসি মেকার তারা সারাক্ষণ এই গ্লোবাল ডেভেলপমেন্ট ক্লোজলি ওয়াচ করে যাচ্ছে এবং তারা ভাবছে যে ঠিক কখন তারা প্রোঅ্যাক্টিভ মেজার্স নিয়ে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে। এখন অতীতেও কিন্তু এই ধরনের ঘটনা যে ভারতবর্ষ ফেস করেনি তা নয়। এখন যখনই এই ধরনের ঘটনা ঘটেছে তখনই আরবিআই হস্তক্ষেপ করে এই যে ভলাটিলিটি সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। এখন এক একটা ক্রাইসিসের নেচার এক এক রকম। একবার আরবিআইয়ের ইন্টারভেনশন সফল হয়েছে বলে বারবার একইভাবে সফল হবে এমন তো কোনো কথা নেই। সুতরাং বিষয়টা কেবল আমার আপনার নয়, বিষয়টা আমার আপনার স্বার্থ ছাড়িয়ে একেবারে একটা ভারতীয় আর্থিক অবস্থার স্থিতাবস্থার প্রশ্ন। অন্যদিকে সেন্সেক্স এবং নিফটিও নোজ ডাইভ করেছে। সব কিছুই কিন্তু অয়েল প্রাইসের সঙ্গে যুক্ত। অয়েল প্রাইস অ্যাফেক্টস এভরিথিং। যেমন আমার বাড়ির হেঁসেল অ্যাফেক্ট করবে তেমনি নিফটিকে অ্যাফেক্ট করে, সেন্সেক্সকে অ্যাফেক্ট করে, তেমনি রুপিকে অ্যাফেক্ট করে, অ্যান্ড ওভারঅল আমার দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে একেবারে নাড়িয়ে দিয়ে চলে যায়। এখন সেন্সেক্স এবং নিফটি আজকে 2% নেমে গেছে এবং এর ফলে ইনভেস্টরদের মনে মুদ্রাস্ফীতি এবং আর্থিক স্থিতাবস্থা নিয়ে ইতিমধ্যেই এক ধরনের আতঙ্ক আমরা তৈরি হতে দেখেছি। বিএসই সেন্সেক্স আজকে পড়েছে প্রায় 2400 পয়েন্ট, নেমে এসে দাঁড়িয়েছে 77,566-তে। আর নিফটি পড়েছে 700 পয়েন্ট, নেমে এসে দাঁড়িয়েছে 24,000। এই যে ড্রাস্টিক ডিক্লাইন, এই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চরচর করে বেড়ে যাওয়ার সুবাদে এটা খুব ভালো জিনিস নয়। এর মধ্যে যে অশনি সংকেত আছে, আমাদের সবাই মিলে বাকি বিশ্ব যদি সেটা অবিলম্বে অনুধাবন করতে না পারে এবং আমেরিকা ও ইসরায়েল উভয়ের উপর চাপ সৃষ্টি না করে যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করো, তাহলে কিন্তু সামনে খুবই বাজে দিন আমাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, ভালো থাকবেন।